সুপ্রভাত বন্ধুরা। আজ 27 সেপ্টেম্বর শনিবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। প্রথমে আন্তর্জাতিক খবর। এবার ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল জাপান। স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠনে বাধা এলে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খবরের সূত্র টাইমস অফ ইসরায়েল। জাতিসংঘে খোদ প্যালেস্তাইনের কণ্ঠ হয়ে প্যালেস্তাইনের মুসলমানদের অবস্থা তুলে ধরে এক জ্বালাময়ী ভাষণ দিতে গিয়ে কেঁদে ফেললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ওনার কান্না বিশ্ববাসীকে স্তব্ধ করে দিয়েছে। তিনি বলেছেন, এখনও যারা প্যালেস্তাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি তারা যেন স্বীকৃতি দেওয়ার দ্রুত আয়োজন করে। প্যালেস্তাইনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিউ ইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে 21টি পয়েন্ট সম্বলিত সেই পরিকল্পনাটি উপস্থাপিত হয়েছে। বুধবারই এই তথ্য জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ। মঙ্গলবার আরব নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠকে তিনি সহ ট্রাম্প প্রশাসনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। ডেনমার্কের আলবার্গ বিমানবন্দর আকাশসীমায় ড্রোন দেখা গেছে। এজন্য বৃহস্পতিবার ভোরে বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়। মাত্র দুদিন আগেই কোপেনহেগেন এবং নরওয়ের আসলো বিমানবন্দরে এই ধরনের কিছু ড্রোন দেখা গিয়েছিল। তখন ইউরোপের বিমান চলাচলে চাঞ্চল্য তৈরি হয়েছিল। ডেনমার্ক কর্তৃপক্ষ একে রাশিয়ার সন্দেহজনক ড্রোন অনুপ্রবেশ এবং ইউরোপ জুড়ে চলমান নানা বিঘ্ন ঘটনার সঙ্গে সম্পর্কিত বলে মনে করছে। ক্যারিবীয় সাগরে মাদকবাহী সন্দেহভাজন নৌকায় আমেরিকার বিমান হামলাকে স্বৈরাচারী আচরণ আখ্যা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এসব হামলায় যদি কলম্বিয়ার নাগরিক নিহত হয়ে থাকে তবে মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আনা হবে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই হামলাকে যুক্তরাষ্ট্রে ফেনটানিল সহ বিভিন্ন অবৈধ মাদক চালান রোধে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দাবি করেছে। বাশার আল আসাদের পতনের পর গত ডিসেম্বর থেকে এখন পর্যন্ত প্রায় 10 লাখ শরণার্থী সিরিয়া ফিরে এসেছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR। তবে মানবিক কার্যক্রমের জন্য তহবিল ক্রমশ কমে আসছে বলে সতর্ক করেছে সংস্থাটি। মঙ্গলবার এক বিবৃতিতে UNHCR জানিয়েছে, 2024 সালের 8ই ডিসেম্বর বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকে মাত্র 9 মাসেই 10 লাখ সিরিয়াবাসী নিজ দেশে ফিরে গেছেন। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে 6.1 মাত্রা ভূমিকম্প আঘাত এনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্র ছিল জুলিয়া রাজ্যের মেনে গ্র্যান্ড শহর থেকে 24 কিলোমিটার দূরে, যা রাজধানী কারাকাস থেকে প্রায় 600 কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় 7.8 কিলোমিটার। বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। জ্যোতির্বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এক অবিশ্বাস্য সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, যা হতে পারে এ পর্যন্ত মাপা সবচেয়ে বৃহৎ কৃষ্ণ গহ্বর। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ এবং ব্রাজিলের ইউনিভার্সিটি ফেডারেল রিও গ্র্যান্ডে ডু সুল এর গবেষকেরা একসাথে এই আবিষ্কার করেছেন। এই বিশাল কৃষ্ণ গহ্বরটি অবস্থান করছে এক কসমিক হর্সু নামের এক গ্যালাক্সির কেন্দ্রে। এর আকার এতটাই বিশাল যে এটি স্থানকালের গঠন বাঁকিয়ে দেয় এবং এর ফলে দূরের একটি গ্যালাক্সির আলো বেঁকিয়ে আইনস্টাইন রিং নামে পরিচিত ঘোড়ার খুর আকৃতির বলয় তৈরি করে। এর ভর প্রায় 36 বিলিয়ন সূর্যের সমান। অর্থাৎ এই নতুন ব্ল্যাক হোলটি আমাদের গ্যালাক্সির কৃষ্ণ গহ্বরের তুলনায় প্রায় 10,000 গুণ বেশি বড়। আসছি দেশের খবরে।
বিহারের ধাঁচে ত্রিপুরাতেও এসআইআর এর প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তর। 2005 সালকে ভিত্তি করে ভোটার তালিকায় সংশোধন সংক্রান্ত খবর দুদিন আগেই ত্রিপুরার মুখ্য খবরের কাগজগুলিতে প্রকাশিত হয়েছিল। বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক সিপিআইএম এর প্রতিনিধি দলের কাছে তা স্বীকার করে নিয়েছেন। যদিও সর্বদলীয় বৈঠক না ডেকে এত বড় গুরুত্বপূর্ণ একটি কাজ কেন শুরু করা হলো তার কোনো ব্যাখ্যা দিতে পারেননি মুখ্য নির্বাচন কমিশন আধিকারিক। এই নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে সিপিআইএম। 2005 সালকে ভিত্তি বর্ষ কেন করা হয়েছে প্রশ্ন তুলল কংগ্রেস। স্বৈরাচারী চূড়ান্ত নিদর্শন স্থাপন করল কেন্দ্রের মোদী সরকার। লাদাখের সুপরিচিত শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলন কর্মী সোনামো ওয়াংচুককে গ্রেপ্তার করে লাদাখের বাইরে চালান করে দেওয়া হলো। শুক্রবার দুপুরে বেলা 2:30টার দিকে তার সাংবাদিক সম্মেলন করার কথা ছিল। তার আগেই লাদাখ পুলিশ তাকে গ্রেপ্তার করে। পৃথক রাজ্য গঠন ও লাদাখকে সংবিধানের 6ষ্ঠ তফসিলভুক্ত করার দাবিতে আন্দোলনকারী জনতার সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষে গত বুধবার লাদাখের রাজধানী লেতে 4 জন নিহত এবং অন্তত 80 জন আহত হন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা করেছেন আগামী 1 অক্টোবর থেকে তার দেশে আমদানি করা ব্র্যান্ডেড এবং পেটেন্ট প্রাপ্ত ওষুধ আমদানির ক্ষেত্রে 100% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। ভারতের ওষুধ শিল্প মার্কিন বাজারের ওপর অনেক বেশি নির্ভরশীল, তাই এই সিদ্ধান্তের কারণে দেশটির ওষুধ খাত ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে। ভারতীয় ওষুধ প্রস্তুতকারী কোম্পানিগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়বে বলে মনে করা হচ্ছে। ব্যাঙের মতো যুদ্ধজাহাজ বানাতে চলেছে ভারতীয় নৌবাহিনী। দেশের প্রতিরক্ষা ক্ষমতা বাড়াতে এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় নৌবাহিনী। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, প্রায় 80,000 কোটি টাকা ব্যয় করে 4টি অত্যাধুনিক ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক তৈরির জন্য খুব শীঘ্রই টেন্ডার জারি করা হতে পারে। এই উভচর যুদ্ধজাহাজগুলি শত্রুপক্ষকে শুধু ভয় দেখাবে তা নয়, বরং যুদ্ধক্ষেত্রে সেনাদের সরাসরি উপকূলে নামাতেও সক্ষম হবে। এবার ট্রেন থেকে ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষা ক্ষেত্রে একটি বড় সাফল্য ভারতের। অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়েছে বলে শুক্রবার সকালে ঘোষণা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO জানিয়েছেন মাঝারি দূরত্বের অর্থাৎ 3000 থেকে 5500 কিলোমিটার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র রেল নির্ভর চলমান উৎক্ষেপণ কেন্দ্র থেকে 2000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত করতে পারবে। DRDO জানাচ্ছে এই একটি ক্ষেপণাস্ত্র যে কোনো যুদ্ধে খেলা ঘুরিয়ে দিতে সক্ষম। বিহার, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর ভোটের জন্য প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। এই 3 রাজ্যের বিধানসভা নির্বাচন বিজেপির কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। বিশেষ করে পূর্বাঞ্চলের বিহার এবং পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচন বিজেপির কাছে মরণবাচন লড়াই। অন্যদিকে দক্ষিণের কোনো রাজ্য এখনো পর্যন্ত ক্ষমতা দখল করতে না পারলেও এবার তামিলনাড়ুতে নিজেদের শক্তি বাড়াতে কৌশল বদল করতে চাইছে বিজেপি। এখন রাজ্যের খবর। 6 জনকে বাংলাদেশে পুশব্যাক করার নির্দেশ, যার মধ্যে একজন গর্ভবতী মহিলা ছিলেন, সেই নির্দেশ খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। চলতি বছর জুন মাসের 26 তারিখ দিল্লির রোহিণী থেকে তাঁদের বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। এরপর কেন্দ্রীয় অভিবাসন দপ্তর তাদের প্রয়োজনীয় নথিপত্র না থাকার অভিযোগে অসম সীমান্ত থেকে বাংলাদেশে পুশব্যাক করে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে বলেছেন যে সমস্ত পরিচয়পত্র থাকার পরেও তাদের বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল তা সঠিক নয়। আদালত বলেছে খুব দ্রুততার সাথে তাদের পশ্চিমবঙ্গে ফেরত আনতে হবে। সমস্ত নথি থাকা সত্ত্বেও তাদের জোর করে গ্রেপ্তার করে পুলিশ। অনেকেই শারীরিকভাবে প্রহারও করা হয়। এই ঘটনার তীব্র নিন্দা জানায় সিপিআইএম। নিয়োগ দুর্নীতির শেষ মামলা থেকেও জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ শর্ত সাপেক্ষে পার্থের জামিনের আবেদন মঞ্জুর করেন। বিচারপতি ঘোষের এজলাসে পার্থর জামিনের মামলার শুনানি শেষ হয়েছিল গত 15 সেপ্টেম্বর। তিনি রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন। শুক্রবার এই মামলায় রায় ঘোষণা করেন তিনি। তবে জামিন পেলেও পার্থর জেল মুক্তি হচ্ছে না। সুপ্রিম কোর্টের একটি মামলার শর্তে পার্থকে আপাতত
জেলেই থাকতে হবে। এর মধ্যে সিবিআইয়ের ব্যর্থতার সামনে আসছে। একাধিক মামলায় প্রমাণের অভাবে জামিন পেয়েছেন পার্থ চ্যাটার্জি সহ শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় একাধিক অভিযুক্ত। 3 বছর সময় পাওয়ার পর কেন এখনও পার্থদের বিরুদ্ধে প্রমাণ সহ চার্জশিট জমা দিতে পারল না 2 কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তা নিয়ে প্রশ্ন উঠছে। ইরাকের রাজধানী বাগদাদে আটকা পড়েছেন সুন্দরবনের বিভিন্ন গ্রামের 14 জন পরিযায়ী শ্রমিক। তাদের দেশে ফেরার জন্য শুক্রবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও সিপিআইএম নেতা কান্তি গাঙ্গুলি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন। চিঠিতে কান্তি গাঙ্গুলি জানিয়েছেন, শ্রমিকদের ভিসার মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, তবুও তাঁরা ইরাক থেকে দেশে ফিরতে পারছেন না। বিষয়টি অত্যন্ত তৎপরতার দাবি রাখে। উল্লেখ করে তিনি সরকারের হস্তক্ষেপে এই পরিস্থিতির সমাধানের অনুরোধ করেছেন। চিঠিতে তিনি আরও বলেছেন, এই শ্রমিকদের স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব রকম ব্যবস্থা গ্রহণ করুন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রোগী মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো। ট্রলির অভাবে ওই রোগীকে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে স্থানান্তর করা সম্ভব হয়নি বলে অভিযোগ। 3 ঘন্টা সেভাবেই পড়েছিলেন ওই রোগী। পরে ট্রলি পাওয়া গেলেও বাঁচানো সম্ভব হয়নি ওই ব্যক্তিকে। ঘটনা ঘিরে হাসপাতালে তীব্র উত্তেজনা দেখা যায়। মৃতের নাম বিশ্বজিৎ দাস, তাঁর বাড়ি বাগডোগরার সমরনগরে। শেষে খেলার খবর। ভারতের 16 বছর বয়সী জোনাথন গাভিন অ্যান্টনি নতুন দিল্লির ডাক্তার কার্নি সিং শুটিং রেঞ্জে আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপ রাইফেল পিস্তল শটগান নিউ দিল্লি 2025-এর দ্বিতীয় দিনে স্পটলাইট ছিনিয়ে নিয়েছেন। পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল মাঠে আধিপত্যের সাথে স্বর্ণপদক জিতেছেন। ভারত পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক ইস্যুতে ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে শাস্তি দিল আইসিসি। এশিয়া কাপে গ্রুপ স্তরের ম্যাচে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘার সাথে সৌজন্য বিনিময় করে হ্যান্ডশেক করেননি সূর্য। সাংবাদিক বৈঠকে তিনি এই ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেছিলেন, পাহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার নিহত পরিবারের সাথে রয়েছি। এই বক্তব্যের জন্য আইসিসির কাছে অভিযোগ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারই পরিপ্রেক্ষিতে ম্যাচ ফির 30% কেটে নেওয়া হলো সূর্যকুমার যাদবের। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।